হ্যালো এভরিওয়ান, ইন্ডিয়ান পলিটি ফর WBCS 2022 প্রি প্লাস মেন এটা লেকচার 5 আমরা ফান্ডামেন্টাল রাইটস কভার করছি। অলরেডি আমরা সেলিয়েন্ট ফিচার্স, প্রিয়াম্বল, ইউনিয়ন টেরিটরি, সিটিজেনশিপ এবং ফান্ডামেন্টাল রাইটসও কিছু অংশ কভার করে নিয়েছি। এটা লক্ষ্মীকান্তের বইয়ের চ্যাপ্টার 7 ফান্ডামেন্টাল রাইটস চ্যাপ্টার। যারা প্রথমবারে ভিডিওটা দেখছো এখানে ক্লিক করে বা নিচে ডেসক্রিপশন বক্সে প্লেলিস্টের লিঙ্ক দেওয়া আছে, সেখানে পুরো ফুল সিলেবাসের যা ভিডিও আগামী আসতে থাকবে সেখানে আপলোড হতে থাকবে। তো লাস্ট লেকচারে আমরা আলোচনা করেছিলাম যে ফান্ডামেন্টাল রাইটসের কিছু বৈশিষ্ট্য সম্পর্কে, কিছু ফ্রিকুয়েন্টলি আস্কড কোয়েশ্চেন্স আমরা আলোচনা করেছিলাম, আর তার সাথে আর্টিকেল 12 আর আর্টিকেল 13 এই দুটো আলোচনা করে নিয়েছিলাম। এবার দেখো, ফান্ডামেন্টাল রাইটস হচ্ছে 6টি, 6 ফান্ডামেন্টাল রাইটস। তো এই 6টি কোন কি ফান্ডামেন্টাল রাইটস? ইকুয়ালিটি, ফ্রিডম, এগেনস্ট এক্সপ্লয়টেশন, রিলিজন, এডুকেশন আর কনস্টিটিউশনাল রেমেডি। এবার এই যে ইকুয়ালিটি, রাইট টু ইকুয়ালিটি মানে কিন্তু একটা আর্টিকেল না, এখানে 5টা আর্টিকেল আছে, আর্টিকেল 14, 15, 16, 17 আর 18। তো দেখে নেওয়া যাক, এই আর্টিকেলগুলো আমরা একে একে আলোচনা করি। এবার দেখো, কোয়েশ্চেন্স পয়েন্ট অফ ভিউ থেকে যদি দেখা যায় WBCS কি জাতীয় কোয়েশ্চেন জিজ্ঞেস করে, প্রথম তো প্রত্যেকটা আর্টিকেলের কি বিষয়বস্তু সেটা জানতে হবে। এটা তো ডাইরেক্ট কোয়েশ্চেন আসতে পারে যে আর্টিকেল 14 কি বলে, 4টা অপশন দিয়ে দিল, অথবা উল্টোটা কোনো একটা বিষয়বস্তু দিয়ে জিজ্ঞেস করলো এটা কোন আর্টিকেলে লেখা আছে। তো প্রথমে তো এটা জানতে হবে যে প্রত্যেকটা আর্টিকেল কি কি বলছে। দ্বিতীয়, প্রত্যেকটা দেখো ফান্ডামেন্টাল রাইটসের যখন সেলিয়েন্ট ফিচার্স আমরা আলোচনা করেছিলাম তখন আমরা বলেছিলাম যে কিছু আর্টিকেলস এমন আছে যেগুলো কেবলমাত্র সিটিজেনদের উপর লাগু হয়, ঠিক আছে, আর কিছু আর্টিকেলস এমন আছে যেগুলো এনি পার্সন অর্থাৎ সিটিজেনদের উপর আর কোনো বিদেশি ব্যক্তিও যদি ভারতের মধ্যে থাকে তার উপরে লাগু হয়। তো এটা আমাদের খেয়াল রাখতে হবে যে কোন আর্টিকেলটা কার উপর প্রযোজ্য, কার উপর কার্যকরী হয়, ঠিক আছে, দ্বিতীয় জিনিস। আর তৃতীয় জিনিস হচ্ছে, আমরা জেনেছিলাম যে ফান্ডামেন্টাল রাইটসের কিছু কিছু এক্সেপশনস আছে, কিছু কিছু এমন রিজন আছে যার জন্য সরকার যদি চায় তাহলে রিজনেবল রেস্ট্রিকশনস লাগাতে পারে। তো ওগুলো আমাদের জানতে হবে যে প্রত্যেকটা আর্টিকেলের কী কী এক্সেপশন আছে, ঠিক আছে। তো এই তিনটে জিনিস যদি আমরা মেনে চলি, মানে একটু ভালো করে খেয়াল রেখে পড়ি, তাহলে সব MCQ সলভ করা সম্ভব, ঠিক আছে। আর প্রত্যেকটা আর্টিকেলের যতটুকু ডিটেলস আমাদের জানার দরকার আমরা ততটুকুই আলোচনা করবো। একদম গভীরে গিয়ে অকারণে প্রচুর জ্ঞান লাভ করে কোনো লাভ নেই। যেখান থেকে WBCS কোয়েশ্চেন জিজ্ঞেস করে না সেখানে আমরা বেশি ডিটেলসে যাবো না, সময় ওয়েস্ট করবো না, ঠিক আছে। তো দেখা যাক আর্টিকেল 14 কি বলছে, যে ইকুয়ালিটি বিফোর ল, স্টেট শ্যাল নট ডিনাই টু এনি পার্সন ইকুয়ালিটি বিফোর ল অর ইকুয়াল প্রোটেকশন অফ ল উইদিন দ্য টেরিটোরি অফ ইন্ডিয়া। তো দেখো, অর্থাৎ সরকার, স্টেট বলতে কাকে বোঝানো হয় অলরেডি আমরা আর্টিকেল 12 আলোচনা করেছিলাম, ঠিক আছে। তো স্টেট কাউকে ইকুয়ালিটি বিফোর ল বা ইকুয়াল প্রোটেকশন অফ ল থেকে বঞ্চিত করতে পারে না। এবার এই যে ইকুয়ালিটি বিফোর ল এই কথাটা এসেছে, এটা একটি ব্রিটিশ অরিজিন ওয়ার্ড, ঠিক আছে। আর ইকুয়াল প্রোটেকশন অফ ল এটা হচ্ছে আমেরিকান একটা কনসেপ্ট। দুটো কনসেপ্টের একই মানে, মোরললেস কি, যে কাউকে প্রিভিলেজ দেওয়া হবে না। সিমিলার সিচুয়েশনে যদি দুজন ব্যক্তি থাকে তাদের উপর একই আইন একইভাবে প্রযোজ্য হবে, নো ম্যাটার তারা কোন ব্যাকগ্রাউন্ড থেকে আসছে, তাদের গায়ের রং কি, তার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড কি, এই সবের উপর না নির্ভর করে দুটো সিমিলারলি সিচুয়েটেড ব্যক্তির উপর একই আইন একইভাবে প্রযোজ্য হবে, এই কথা বলছে আর্টিকেল 14, ঠিক আছে। তো ইকুয়ালিটি বিফোর ল বা ইকুয়াল প্রোটেকশন অফ ল এর ডিটেলস কিন্তু বইতে অনেক লেখা আছে, এগুলো আমাদের অত জানার দরকার নেই। জাস্ট মনে রেখো যে ইকুয়াল প্রোটেকশন অফ ল আর ইকুয়ালিটি বিফোর ল মানে যেটা সাধারণ ভাষায় তুমি বুঝতে পারছো যে আইনের চোখে সবাই সমান, ঠিক আছে। আর আর্টিকেল 14 কার উপর লাগু হয়? এনি পার্সন, নট নেসেসারিলি অনলি অন সিটিজেন, সবার উপর লাগু হয়। ভারতের টেরিটরির ভিতরে যে ব্যক্তি আছে তার উপর আর্টিকেল 14 লাগু হবে, ঠিক আছে। আর মনে রেখো আর্টিকেল 14 হচ্ছে কি এনশিওর করে? রুল অফ ল এনশিওর করে, ঠিক আছে। রুল অফ ল মানে আইনের শাসন, অর্থাৎ যাতে রুলার স্বৈরাচারী না হয়ে যায়, ঠিক আছে। যে আনলিমিটেড অ্যামাউন্ট অফ পাওয়ার যদি কাউকে দিয়ে দেওয়া হয় তাহলে নিজের ইচ্ছা মতো যেন শাসন না করতে পারে, সেরকম আর্টিকেল 14 একটা বাধা দেয় স্টেটকে, যে প্রত্যেকটা ব্যক্তি যেন সমান আইনের অধিকার পায়, সেটা ইনশিওর করে আর্টিকেল 14। তো এই যে রুল অফ ল এটা হচ্ছে একটা বেসিক ফিচার অফ দ্য কনস্টিটিউশন। সুতরাং সুপ্রিম কোর্ট বলছে যে রুল অফ ল হচ্ছে বেসিক ফিচার, আর এটা অ্যামেন্ডমেন্ট করেও পার্লামেন্ট চেঞ্জ করতে পারে না, ঠিক আছে। এবার আর্টিকেল 14 এর এক্সেপশনস কি কি? দেখো, আইনের চোখে সবাই সমান হলেও প্রেসিডেন্ট বা গভর্নর এদের প্রতি কিন্তু এদের এগেনস্টে ক্রিমিনাল প্রসিডিংস করা যায় না, ঠিক আছে। বা যদি ডিপ্লোম্যাট, বাইরে থেকে কোনো ডিপ্লোম্যাট এসে থাকে বা ইউনাইটেড নেশনসের কোনো রিপ্রেজেন্টেটিভ থাকে, তাদের কিছু কিছু লিগ্যাল ইমিউনিটি দেওয়া থাকে, ঠিক আছে। আর প্রেস বা সাংবাদিকদেরও কিছু কিছু লিগ্যাল ইমিউনিটি দেওয়া থাকে। এই জন্য দেওয়া থাকে যাতে তারা নিজের কাজটা ঠিকঠাকভাবে সুষ্ঠুভাবে সম্পন্ন করতে পারে।
এটা কিন্তু আর্টিকেল 14-এর কিছু এক্সেপশন। কেউ বলতে পারে না যে কেন গভর্নরও তো একজন মানুষ, তার উপরও তো আর্টিকেল 14 লাগু হবে, কেন তার এগেনস্টে ক্রিমিনাল প্রসিডিং হবে না? না, গভর্নর বা প্রেসিডেন্ট এনাদের একটু লিগেল ইমিউনিটি দেওয়া আছে, এটা আর্টিকেল 14-এর এক্সেপশন, মনে রাখতে হবে। একটা জিনিস মনে রাখতে হবে, ওয়ার ইকুয়ালস অ্যান্ড আনইকুয়ালস ট্রিটেড ডিফারেন্টলি আর্টিকেল 14 ডাজন্ট অ্যাপ্লাই। দেখো, ইকুয়ালিটি কিন্তু একটা খুবই একটা ডিটেল একটা কনসেপ্ট, ঠিক আছে? যদি আমরা আলোচনা করতে বসি, এটা নিয়ে 1 ঘন্টা আলোচনা করা যেতে পারে, ইকুয়ালিটি শুধু এই শব্দটা নিয়ে। তো আমরা অত ডিটেলসে যাবো না। মনে রেখো যে ইকুয়ালস মানে হচ্ছে সিমিলারলি সিচুয়েটেড দুজন ব্যক্তি, ঠিক আছে? আর আনইকুয়ালস মানে দুজন ডিফারেন্টলি সিচুয়েটেড দুজন ব্যক্তি, তাদের উপর কিন্তু একইভাবে ইকুয়ালিটির নাম করে আমরা আর্টিকেল 14 লাগু করে দিতে পারি না। যেমন একটা সিম্পল এক্সাম্পল দিয়ে বলছি, ধরো ফর এক্সাম্পল, আমি যদি আমাকে যদি স্ট্রেংথের কারো টেস্ট করতে হয়, তাহলে আমি কি এরকম করতে পারি যে একজন অ্যাথলিট আছে যে প্রত্যেক দিন প্র্যাকটিস করে, একজন আর একজন 60 বছরের হয়তো বয়স্ক একজন ব্যক্তি, দুজনকে কি আমি 100 মিটারের রেসে দৌড়ে বলতে পারি যে হ্যাঁ এ তো উইক, যে প্রবীণ ব্যক্তি সে তো উইক? এটা কি বলা যেতে পারে? এটা কি ইকুয়ালিটির প্রমাণ? না। কারণ একজন অ্যাথলিট আর একজন অ্যাথলিটের সাথে যদি আমি কম্পেয়ার করি, তাহলে বলবো দে আর ইকুয়ালস, সুতরাং তাদেরকে একভাবে ট্রিট করা উচিত। আবার একজন প্রবীণ ব্যক্তি আর একজন প্রবীণ ব্যক্তির সাথে ইকুয়াল, তাদের এক ধরনের ট্রিট করা উচিত। কিন্তু একজন প্রবীণ ব্যক্তি আর একজন অ্যাথলিট, দে আর নট ইকুয়ালস, দে আর আনইকুয়ালস, তাদেরকে একই স্কেলে যদি আমি মাপার চেষ্টা করি, তাহলে কিন্তু ইকুয়ালিটি বলা চলবে না। তো এই কথাটাই বলছে আর্টিকেল 14, যে ওয়ার ইকুয়ালস অ্যান্ড আনইকুয়ালস ট্রিটেড ডিফারেন্টলি আর্টিকেল 14 ডাজ নট অ্যাপ্লাই। এটা মনে রাখবে, এটা একটা এক্সেপশন। আর আর্টিকেল 31C হচ্ছে আর্টিকেল 14-এর একটা এক্সেপশন। সেটা কি জিনিস? আগে পরবর্তী আমরা চ্যাপ্টারগুলোতে পড়বো, ডিপিএসপি মানে কিছু নির্দেশমূলক নীতি সংবিধানেই লেখা আছে, যেগুলো সরকার চেষ্টা করে কার্যকরী করবার জন্য, এবং সেগুলো কার্যকরী করতে গিয়ে যদি আর্টিকেল 14-এর উল্লঙ্ঘন হয়, তাহলে সেটা চলবে, ঠিক আছে? সেটাও একটা এক্সেপশন আর্টিকেল 14-এর। এবার আর্টিকেল 14-এর কিছু দেখো, প্রিভিয়াস ইয়ারের কিরকম কোয়েশ্চেন জিজ্ঞেস করছে, এগুলো প্রিলিমসের কোয়েশ্চেন। জিজ্ঞেস করা হয়েছে যে আর্টিকেল 14 কার উপর কার্যকরী হয়? সিটিজেন অফ ইন্ডিয়া অনলি, নাকি টু এনি পার্সন, নাকি টু সিটিজেন অফ কমনওয়েলথ কান্ট্রিজ, নাকি নান অফ দি অ্যাবভ? সিম্পল, এনি পার্সন, সবার উপর লাগু হয়, মানে যে কোনো ব্যক্তি যে ভারতের টেরিটরির ভিতরে আছে। সেই একই কোয়েশ্চেন ঘুরিয়ে আবার জিজ্ঞেস করেছে যে আর্টিকেল 14 গ্যারেন্টিজ ইকুয়ালিটি বিফোর ল অ্যান্ড ইকুয়াল প্রোটেকশন অফ ল কার উপর? অল পার্সনস লিভিং উইদিন দ্য টেরিটরি অফ ইন্ডিয়া, না অল সিটিজেন্স লিভিং ইন ইন্ডিয়া, নাকি অল পার্সনস ডোমিসাইলড ইন ইন্ডিয়া, নাকি অল পার্সনস ন্যাচুরাল অ্যাজ ওয়েল অ্যাজ আর্টিফিশিয়াল? তো অল পার্সনস লিভিং উইদিন দ্য টেরিটরি অফ ইন্ডিয়া। তো দেখো, এটাই আমি বলছি যে এই জাতীয় কোয়েশ্চেন্স জিজ্ঞেস করা হয়, ঠিক আছে? সরি ফর দ্য ব্যাকগ্রাউন্ড নয়েজ। যে আর্টিকেল 14 কার উপর কার্যকরী হয়, এই জাতীয় কোয়েশ্চেন কিন্তু জিজ্ঞেস করা হয়, ঠিক আছে? তো দেখো, প্রত্যেকটা আর্টিকেলে চেষ্টা করবে যে মানে এই জাতীয় যদি ছক করে একটা মনে রাখো, তাহলে তোমাদের ম্যাক্সিমাম এমসিকিউ এমনিই সলভ হয়ে যাবে, ঠিক আছে? আর বেশি ডিটেলসে তোমাদের যাওয়ার কোনো প্রয়োজনই পড়বে না। যে ইকুয়ালিটির আন্ডারে কতগুলো আর্টিকেল আছে? 14, 15, 16, 17, 18। তো তার সাবজেক্ট ম্যাটার কি, আর্টিকেল 14 বলতে কি চাইছে, কার উপর অ্যাপ্লিকেবল হয়, এবং তার এক্সামশনস কি কি আছে, ঠিক আছে? এইভাবে যদি আমরা একটা ছক করে প্রত্যেকটা চলি, তাহলে কিন্তু একবার জাস্ট সামারাইজ যদি করে নাও, সব এমসিকিউ এমনি সলভ হয়ে যাবে, মোর অর লেস ম্যাক্সিমাম জিনিসপত্র, ঠিক আছে? আগে কোশ্চেন্স আমরা দেখতে থাকবো এবং এই ছকটা আমরা চেষ্টা করবো পূরণ করে নেওয়া, ঠিক আছে? এবার আসি আর্টিকেল 15-এ। আর্টিকেল 15 হচ্ছে বলছে যে ডিসক্রিমিনেট করা চলবে না, পক্ষপাতিত্ব করা চলবে না। দুটো ক্লজ দেওয়া আছে। প্রথম ক্লজে বলছে যে স্টেট শ্যাল নট ডিসক্রিমিনেট এগেনস্ট এনি সিটিজেন। দেখো, এনি সিটিজেন অর্থাৎ নাগরিকদের, মানে বোঝা যাচ্ছে আর্টিকেল 15 কেবলমাত্র নাগরিকদের উপর কার্যকরী হয়, ঠিক আছে? যে কোনো ব্যক্তির উপর হয় না। তো বলছে যে স্টেট শ্যাল নট ডিসক্রিমিনেট এগেনস্ট এনি সিটিজেন অন দ্য গ্রাউন্ড অনলি অফ রিলিজিয়ন, রেস, কাস্ট, সেক্স, প্লেস অফ বার্থ অর এনি অফ দেম। অর্থাৎ কারো ধর্ম, জাতি, তার লিঙ্গ বা কোথায় জন্মস্থান, এই সবের ভিত্তিতে কাউকে পক্ষপাতিত্ব করা চলবে না, প্রথম ক্লজ বলছে। সেকেন্ড ক্লজ বলছে নো সিটিজেন শ্যাল বি ডিসক্রিমিনেটেড টু দি এন্ট্রি অ্যান্ড ইউজ অফ শপস, পাবলিক রেস্টুরেন্টস, ওয়েল ট্যাঙ্কস, রোড এটসেট্রা অনলি অন গ্রাউন্ড অফ রিলিজিয়ন, রেস, কাস্ট, সেক্স, প্লেস অফ বার্থ। অর্থাৎ ধর্ম, জাতি, লিঙ্গ, এই সমস্ত ভেদে, এই সমস্ত বেসিসে কাউকে দোকান, বাজার, ঘাট, রাস্তা এগুলো ব্যবহার করার থেকে বঞ্চিত করা যেতে পারে না। তাহলে ফার্স্ট ক্লজটা কাকে, না স্টেটের উপর রেস্ট্রিকশনস লাগানো হচ্ছে, যে যেন সরকার পক্ষপাতিত্ব না করে। আর সেকেন্ড ক্লজটা বলছে যে এক নাগরিকও যেন আরেক নাগরিকের সাথে পক্ষপাতিত্ব না করে এই শপস, পাবলিক রেস্টুরেন্ট, এই সমস্ত জিনিসপত্র ব্যবহার করতে। ইভেন কোনো প্রাইভেট জিনিসও, প্রাইভেট গার্ডেন, প্রাইভেট ঘাট, প্রাইভেট কোনো এমন জিনিস যেটা পাবলিকের জন্য ডেডিকেটেড করা হয়েছে, সেটা ইউজ করার ক্ষেত্রেও কিন্তু ডিসক্রিমিনেট করা চলবে না, ঠিক আছে? এবার আর্টিকেল 15 তাহলে বুঝে গেলে বিষয়বস্তু কি, কার উপর কার্যকরী হয়, কেবলমাত্র সিটিজেনদের উপর। কি কি এক্সেপশন আছে, ঠিক আছে? এক্সেপশন হচ্ছে স্টেট ক্যান মেক স্পেশাল প্রভিজন ফর উইমেন অ্যান্ড চিলড্রেন,
সরকার যদি চায় মহিলাদের জন্য, বাচ্চাদের জন্য আলাদা করে কোনো প্রভিশন তৈরি করতে পারে, এটাকে পক্ষপাতিত্ব হিসেবে ধরা হবে না। দ্বিতীয় বলছে স্টেট ক্যান মেক প্রভিশনস ফর এসসি এসটি অ্যান্ড উইকার সেকশনস, অর্থাৎ সরকার যদি চায় কিছু স্পেশাল প্রভিশনস এসসি এসটি বা উইকার সেকশনসদের জন্য করতে পারে, এটাকেও আর্টিকেল 15-এর এগেনস্টে বলা চলবে না। আর স্টেট যদি চায় তাহলে এসসি এসটি ওবিসিদের এডুকেশনাল ইনস্টিটিউশনে রিজার্ভেশনস দিতে পারে, ঠিক আছে। ইভেন আইআইটি আইআইএম থেকে শুরু করে যে কোনো এডুকেশনাল ইনস্টিটিউশনে সরকার যদি চায় রিজার্ভেশনস দিতে পারে, এটাও আর্টিকেল 15-এর উল্লঙ্ঘন হবে না। হ্যাঁ, মনে রাখতে হবে যে মাইনরিটি ইনস্টিটিউশনে এরকম কোনো রিজার্ভেশন দেওয়া চলে না। মাইনরিটি ইনস্টিটিউশন মানে মাইনরিটি কমিউনিটি যারা আছে, মুসলিম, পার্সি, খ্রিস্টান, তাদের যদি কোনো ইনস্টিটিউশন থাকে সেক্ষেত্রে কিন্তু রিজার্ভেশনের কোনো আলাদা সিস্টেম থাকবে না, ঠিক আছে। আর কি বলছে, স্টেট ক্যান মেক স্পেশাল প্রভিশনস ফর ইকোনমিক্যালি উইকার সেকশন, এটা রিসেন্টলি আর্টিকেল 15-এ অ্যামেন্ডমেন্ট করে অ্যাড করা হয়েছে যে ইকোনমিক্যালি উইকার সেকশনসের জন্য যদি সরকার চায় তাহলে কিছু স্পেশাল ব্যবস্থা করতে পারে, সেটাও আর্টিকেল 15-এর উল্লঙ্ঘন হবে না, ঠিক আছে। তো এই হচ্ছে আর্টিকেল 15-এর বিষয়বস্তু জেনে গেলাম যে পক্ষপাতিত্ব করা চলবে না, কার উপর লাগু হয়, অনলি সিটিজেন্সদের উপর লাগু হয়। কী কী এক্সামশন আছে, স্পেশাল প্রভিশন উইমেন অ্যান্ড চিলড্রেনের জন্য করা যেতে পারে, স্পেশাল প্রভিশন এসসি এসটি ওবিসিদের জন্য করা যেতে পারে, এসসি এসটি ওবিসিদের জন্য এডুকেশনাল ইনস্টিটিউশনে রিজার্ভেশনস দেওয়া যেতে পারে, স্পেশাল প্রভিশন ইডব্লিউএস অর্থাৎ ইকোনমিক্যালি উইকার সেকশনদের জন্য কিছু রিজার্ভেশনস দেওয়া যেতে পারে। এগুলো আর্টিকেল 15-এর এক্সেপশনস, ঠিক আছে। আর্টিকেল 16-এর বিষয়বস্তু কি? আর্টিকেল 16 বলছে দেয়ার শ্যাল বি ইকুয়ালিটি অফ অপরচুনিটি ফর অল সিটিজেন্স ইন এমপ্লয়মেন্ট আন্ডার দি স্টেট, অর্থাৎ যে পাবলিক এমপ্লয়মেন্ট আছে, সরকারের আন্ডারে যে সমস্ত অফিস আছে যেখানে এমপ্লয়মেন্ট, নিয়োগ, চাকরির যে সুযোগ, সেটা সবাইকে, প্রত্যেকটা সিটিজেনকে সমান সুযোগ দেওয়া হবে, ঠিক আছে। তো আর্টিকেল 16 কার উপর কার্যকরী হয়? কেবলমাত্র সিটিজেন্সের উপর, ঠিক আছে। অর্থাৎ বিদেশি কোনো ব্যক্তি এসে বলতে পারে না যে আমিও তো সরকারি চাকরির জন্য অ্যাপ্লাই করবো, আমাকেও ইকুয়ালিটি ইন অপরচুনিটি ইন পাবলিক এমপ্লয়মেন্ট দিতে হবে, না, কেবলমাত্র সিটিজেন্সের উপর লাগু হয়, ঠিক আছে। আর একটা ক্লজ কি বলছে, দে শ্যাল বি নো ডিসক্রিমিনেশন অন দ্য গ্রাউন্ডস অনলি অন রিলিজিয়ন, রেস, কাস্ট, সেক্স, ডিসেন্ট, প্লেস অফ বার্থ, রেসিডেন্স ইন রেসপেক্ট অফ এমপ্লয়মেন্ট আন্ডার দি স্টেট, অর্থাৎ এই সমস্ত বিষয় মানে ধর্ম, জাতি, কাস্ট, লিঙ্গভেদে, ডিসেন্ট, প্লেস অফ বার্থ, এইসবের ভিত্তিতে পক্ষপাতিত্ব করা চলবে না এমপ্লয়মেন্টের ক্ষেত্রে, ঠিক আছে। এরও কিছু কিছু এক্সেপশন আছে। কি এক্সেপশন আছে? যে পার্লামেন্ট যদি চায় তাহলে রেসিডেন্সকে অর্থাৎ বাসস্থানকে একটা ক্রাইটেরিয়া হিসেবে প্রেসক্রাইব করতে পারে কোনো কোনো স্পেশাল কিছু মানে এমপ্লয়মেন্টের ক্ষেত্রে। সরকার যদি চায় তাহলে ব্যাকওয়ার্ড ক্লাসেসের জন্য রিজার্ভেশন করতে পারে। সরকার যদি চায় তাহলে কোনো স্পেসিফিক রিলিজিয়াস ডিনোমিনেশনের ব্যক্তির জন্য কোনো কোনো পোস্ট ফিক্স করে দিতে পারে, ঠিক আছে। ধরো এমন কোনো একটা পাবলিক এমপ্লয়মেন্ট আছে যেখানে হয়তো কোনো একটা বিশেষ ধর্মের লোকেরই দরকার। ফর এক্সাম্পল, আমি একটা জাস্ট এক্সাম্পল দিচ্ছি, হয়তো দেখা গেল যে কোনো একটা ডিপার্টমেন্টের একজন পুরোহিতের দরকার, তো সেখানে অবশ্যই হিন্দু ধর্মেরই একজন কোনো ব্যক্তিকে এমপ্লয়মেন্ট দেওয়া যেতে পারে। তো এরকম কিছু স্পেশাল কেস থাকতে পারে। আর ইকোনমিক্যালি উইকার সেকশনসদের জন্য কিছু রিজার্ভেশন সরকার দিতে পারে। এটাও হচ্ছে 4টে এক্সেপশন, ঠিক আছে। তো আর্টিকেল 16 কি বলছে? যে এমপ্লয়মেন্টের ক্ষেত্রে সকলকে অপরচুনিটি দেওয়া হবে। কার উপর কার্যকরী হয়? সমস্ত সিটিজেনদের উপর। কী কী এক্সেপশনস আমরা জেনে নিলাম, ঠিক আছে। এবার দেখো, এর রিলেটেড দুটো জিনিস আমি একটু বলে দিই, ঠিক আছে। এটা একটু ডিটেলস আমি যাচ্ছি, যদিও এখান থেকে আশা করি অত মানে ডাইরেক্ট কোশ্চেন্স নাও আসতে পারে, জাস্ট জেনে রাখা ভালো, কারণ মেন্সে কোনোভাবে ঘুরিয়ে ফিরিয়ে যদি কোনো কোশ্চেন আসে। দেখা, একদম মন্ডল কমিশন, এটা আর্টিকেল 16-এর সাথে রিলেটেড। মনে রাখবে যে 1979-এ যখন মোরারজি দেশাই গভর্নমেন্ট ছিল তখন মন্ডল কমিশন এস্টাবলিশ করা হয়েছিল, মানে মন্ডল কমিশন একটা গঠন করা হয়েছিল। বলা হয়েছিল যে ব্যাকওয়ার্ড ক্লাসেদের কী অবস্থা ভারতে সেটা একটু খুঁটিয়ে দেখা যাক। তো 1980-তে মন্ডল কমিশন রিপোর্ট সাবমিট করে আর বলে যে ওবিসি প্রায় অলমোস্ট 50% অফ দ্য পপুলেশন ব্যাকওয়ার্ড ক্লাস, আর তাদেরকে 27% রিজার্ভেশন দেওয়ার কথা মন্ডল কমিশন বলে। তারপর 27% রিজার্ভেশনের যে প্রভিশন, সেটা 1990-তে বিভি সিং গভর্নমেন্ট লাগু করে। তো তারপর একটা কেস আছে, মন্ডল কেস 1992। তাতে কি করে, সুপ্রিম কোর্ট কিছু কথা বলে। সুপ্রিম কোর্ট বলে যে ওবিসিদের তো এই যে 27% রিজার্ভেশন দেওয়া হচ্ছে সেটা ঠিক আছে, কিন্তু এদের মধ্যে ক্রিমি লেয়ারদেরকে এক্সক্লুড করতে হবে। ক্রিমি লেয়ার মানে বুঝতে পারছো, যাদের অবস্থা একটু ভালো। রিজার্ভেশনের ক্ষেত্রে, প্রমোশনের ক্ষেত্রে রিজার্ভেশন দেওয়া যাবে না, অর্থাৎ প্রথমবার যখন এমপ্লয়মেন্ট হবে তখনই কেবলমাত্র রিজার্ভেশন দেওয়া যাবে, পরবর্তীকালে প্রমোশনের ক্ষেত্রে দেওয়া যাবে না। টোটাল যে রিজার্ভেশন কোটা থাকবে এসসি এসটি ওবিসি সমস্ত মিলিয়ে কখনো যেন 50% ক্রস করে না চলে যায়। আর পুরনো আগের বছরের কোনো এমপ্লয়মেন্ট এই বছরের এমপ্লয়মেন্টে যদি ক্লাব করে ক্যারি ফরওয়ার্ড রুল করা হয় সেটা চলবে, কিন্তু সেটাও যেন 50% কোটা ক্রস করে না চলে যায়। আর একটা পার্মানেন্ট স্ট্যাটুটরি বডি তৈরি করা হোক যারা ওবিসি মানে ব্যাকওয়ার্ড ক্লাসেদের অবস্থা একটু
খুঁটিয়ে দেখবে। তো সেই মতো দেখো সরকার কিছু জিনিস সুপ্রিম কোর্টের কথা মেনেছে, কিছু মানেনি, যেগুলো মানেনি সেগুলো অ্যামেন্ডমেন্ট করে চেঞ্জ করে দিয়েছে, ঠিক আছে। দেখো বলেছিল ক্রিমি লেয়ারকে এক্সক্লুড করা হোক, সেই জন্য 1993-তে সরকার রামনন্দন কমিটি গঠন করে। বলা হয়েছিল যে রিজার্ভেশন কেবলমাত্র এমপ্লয়মেন্টে দেওয়া যাবে, প্রমোশনে দেওয়া যাবে না। তো সরকার 77th অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 1995 আর্টিকেল 16 মডিফাই করে এই প্রভিশনটা ঢুকিয়ে দেয় যে না, প্রমোশনেও যেন রিজার্ভেশন দেওয়া যায়। বলা হয়েছিল যে টোটাল কোটা 50% ক্রস করা চলবে না। তামিলনাড়ু রিজার্ভেশন অ্যাক্ট পাস করে, যাতে প্রায় 70%-এর আশেপাশে রিজার্ভেশন ছিল, তো সেটাকে 9 শিডিউলে রেখে দেওয়া হয়। 9 শিডিউলে এই জন্য প্রবেশ করে দেওয়া হয় যাতে জুডিশিয়াল রিভিউ করতে না পারে কোর্ট, ঠিক আছে। ক্যারি ফরওয়ার্ড রুল বলা হয়েছিল যে 50% যেন ক্রস না করে যায়, সেটাও 81st অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 2000-এর মাধ্যমে আর্টিকেল 16টাকে চেঞ্জ করে দেওয়া হয়েছে যে না, পুরোনো বছরে যদি কোনো এমপ্লয়মেন্ট খালি থাকে, যেটা না ভরে থাকে, তার এই বছরে যখন ক্যারি ফরওয়ার্ড হবে তখন 50% কোটা ক্রস করে গেলেও সেটা আলাদা করে কাউন্ট করা হবে। আর বলা হয়েছিল যে একটা পার্মানেন্ট বডি এস্টাবলিশ করতে হবে, সেই মতো ন্যাশনাল কমিশন ফর ব্যাকওয়ার্ড ক্লাস এস্টাবলিশ করা হয় 1993-তে, একটি স্ট্যাটিউটরি বডি, অর্থাৎ পার্লামেন্টের আইন পাস করে এই বডিটাকে তৈরি করা হয়েছে, ঠিক আছে। আর ইডাব্লিউএস এর যে ইকোনমিক্যালি উইকার সেকশন, যেটা আর্টিকেল 15-এও আমরা আলোচনা করলাম, সেটা সেন্ট্রাল গভর্নমেন্ট একটা অর্ডার ইস্যু করেছিল 2019-এ, আর 103তম যে অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 2019, সেটার মাধ্যমে আর্টিকেল 15 আর 16টাকে চেঞ্জ করে 10% রিজার্ভেশনের কথা আর্টিকেল 15-এ বলা হয় যে এডুকেশনাল ইনস্টিটিউশনেও দেওয়া যাবে, আর আর্টিকেল 16-এ বলা হয় যে এমপ্লয়মেন্টের ক্ষেত্রেও রিজার্ভেশন দেওয়া যাবে। তো আর্টিকেল 16-এর মোরলেস বিষয়বস্তু বোঝা গেল। একটা কোশ্চেন দেখা যাক। বলছে যে আর্টিকেল 16 যেটা, দ্য ওয়ার্ড এনি এমপ্লয়মেন্ট অর অফিস, এই এনি এমপ্লয়মেন্ট অর অফিস কোন কোন এমপ্লয়মেন্টের কথা বলছে? পাবলিক এমপ্লয়মেন্ট নাকি প্রাইভেট এমপ্লয়মেন্ট, নাকি বোথ প্রাইভেট অ্যান্ড পাবলিক, নাকি কোনোটাই নয়? তাহলে বুঝতেই পারছো যে পাবলিক এমপ্লয়মেন্টের কথা বলা হচ্ছে, প্রাইভেট এমপ্লয়মেন্টের কথা বলা হচ্ছে না। সরকারি চাকরির ক্ষেত্রে ইকুয়াল অপরচুনিটির কথা বলা হয় আর্টিকেল 16-এ, ঠিক আছে। তো আর্টিকেল 16-এর বিষয়বস্তু কি? ইকুয়াল অপরচুনিটি ইন পাবলিক এমপ্লয়মেন্ট কার উপর লাগু হয়? কেবলমাত্র সিটিজেনদের উপর লাগু হয়। কী কী এক্সেপশন? পার্লামেন্ট যদি চায় তাহলে রেসিডেন্সকে একটা প্রেসক্রাইব করতে পারে, একটা ক্রাইটেরিয়া। এসসি এসটি ওবিসিদের জন্য রিজার্ভেশন থাকতে পারে। স্পেশাল কেস, যে রিলিজিয়াস কোনো বডির জন্য, কোনো স্পেসিফিক রিলিজিয়নের কোনো ব্যক্তির জন্য কিছু পোস্ট ফিক্স করে দিতে পারে, আর ইডব্লিউএসদের রিজার্ভেশন দিতে পারে। তো এই হচ্ছে আর্টিকেল 16-এর বিষয়বস্তু, জেনে নিলাম। আর্টিকেল 17। আর্টিকেল 17 কি বলছে? যে আনটাচেবিলিটি ইজ অ্যাবলিশড অ্যান্ড প্র্যাকটিসিং ইট এনি ফর্ম শ্যাল বি পানিশেবল ইন অ্যাকর্ডেন্স উইথ ল। অর্থাৎ অস্পৃশ্যতা অ্যাবলিশ করা হলো, এবং কেউ কোনোভাবে যদি অস্পৃশ্যতা প্র্যাকটিস করে তাহলে তাকে আইন অনুযায়ী তাকে শাস্তি দেওয়া হবে, ঠিক আছে। তো এই যে আইন অনুযায়ী শাস্তি দেওয়া হবে, তার মানে কি একটা আইন পাস করতে হবে। তো সেই মতো পার্লামেন্ট প্রোটেকশন অফ সিভিল রাইটস অ্যাক্ট 1955 পাস করেছে। এবার দেখো এখানে আনটাচেবিলিটি, অস্পৃশ্যতা মানে কি? ছোঁয়া চলবে না। তো এটার গ্রামাটিক্যাল মিনিং নয় কিন্তু, ঠিক আছে। কর্ণাটকা হাইকোর্ট সেই জন্য ক্ল্যারিফাই করেছে, যদিও আনটাচেবিলিটিটা কোথাও ডিফাইন করা নেই যে আনটাচেবিলিটি বলতে কি। আনটাচেবিলিটি বলতে আমরা জানি অস্পৃশ্যতা একটা সোশ্যাল ইভিল, যেটা অনেক পুরোনো দিন ধরে ভারতে চলে আসছিল। তো সেটাকে অ্যাবলিশ করা হলো আর্টিকেল 17-এর মাধ্যমে, ঠিক আছে। সিম্পল। আর্টিকেল 17 থেকে দেখো মেন্স কোয়েশ্চেন আছে, হুইচ আর্টিকেল অফ দ্য কনস্টিটিউশন অ্যাবলিশেস আনটাচেবিলিটি? সিম্পল, আর্টিকেল 17। তো এই টাইপের একটা সিম্পল কোয়েশ্চেন এসেছে, ঠিক আছে। তো আর্টিকেল 17 মেন বিষয়বস্তু কি? অ্যাবলিশন অফ আনটাচেবিলিটি। কার উপর লাগু হয়? এনি পার্সন, নট নেসেসারিলি কেবলমাত্র সিটিজেন, সবার উপর লাগু হয় এনি পার্সন। আর এর এক্সেপশন কি? এর কোনো এক্সেপশন নেই, ঠিক আছে। আনটাচেবিলিটি কোনোভাবেই প্র্যাকটিস করা চলবে না, ঠিক আছে। তো এই হচ্ছে আর্টিকেল 17-এর গল্প। আর্টিকেল 18। আর্টিকেল 18 চারটি কথা বলে। প্রথম বলছে যে স্টেট শ্যাল নট কনফার এনি টাইটেল এক্সেপ্ট মিলিটারি অর একাডেমিক। কেবলমাত্র মিলিটারি এবং একাডেমিক টাইটেল ছাড়া কাউকে সরকার কোনো টাইটেল দেবে না। অর্থাৎ পুরোনো দিনে যেমন রাজা, বাদশাহ, রাজবাহাদুর, রায়জাদা, এই জাতীয় যে হেরিডিটারি টাইটেল অ্যাড করে দেওয়া হতো লোকের নামের সামনে, তাহলে তারা কি নিজেদেরকে প্রিভিলেজ ফিল করতো, যে আমরা একটু বেশি প্রিভিলেজ, সাধারণ মানুষের চেয়ে আলাদা। তো এখানে ইকুয়ালিটির উল্লঙ্ঘন হচ্ছে, তাই না? তো এই জিনিসটা যেন না হয়, সেই জন্য আর্টিকেল 18 এই জাতীয় সমস্ত টাইটেলকে অ্যাবলিশ করছে, ঠিক আছে। তার মানে এই নয় যে কেউ হয়তো অনেক খেটে খুঁটে পিএইচডি করলো, তার নামের আগে ডক্টর লাগলো, সেটা কিন্তু চলবে, কারণ সেটা একটা একাডেমিক টাইটেল, সে মেরিটের মাধ্যমে সেটা পেয়েছে, তাই না? হেরিডেটারি টাইটেল না। বা যেখানে ফিল্ড মার্শাল, তারপর এয়ার মার্শাল, এই সমস্ত মিলিটারি যে ডিস্টিংশনসগুলো দেওয়া হয়, যে টাইটেলগুলো দেওয়া হয়, সেগুলোও কিন্তু আর্টিকেল 18-এর উল্লঙ্ঘন করে না, ঠিক আছে। তো প্রথম কথা তো এটা যে সরকার কাউকে নিজে থেকে এরকম কোনো টাইটেল দেবে না। দ্বিতীয় বলছে নো সিটিজেন শুড অ্যাকসেপ্ট এনি টাইটেল ফ্রম ফরেন স্টেট। কোনো ভারতীয় ব্যক্তি, ভারতীয় সিটিজেন
অন্য কোনো দেশও যদি তাকে টাইটেল দেয় তাহলে সে সেটা গ্রহণ করবে না। তৃতীয় বলছে যে পার্সনস আদার দেন সিটিজেন হোল্ডিং অফিস অর ট্রাস্ট আন্ডার দ্য স্টেট শুড নট অ্যাকসেপ্ট টাইটেলস ফ্রম ফরেন স্টেট উইদাউট প্রেসিডেন্টস কনসেন্ট। অর্থাৎ যদি কোনো বিদেশি ব্যক্তি ভারত সরকারের আন্ডারে কোনো অফিস হোল্ড করে, তাকেও যদি কোনো বিদেশি সরকার কোনো টাইটেল দেয় তাহলে তাকে প্রেসিডেন্টের অনুমতি নিতে হবে, তবেই সে নিজের নামের আগে টাইটেল লাগাতে পারবে। ঠিক আছে। আর চতুর্থ বলছে যে পার্সনস হোল্ডিং অফিস অর ট্রাস্ট আন্ডার দ্য স্টেট উইল নট অ্যাকসেপ্ট এনি অফিস এমলমেন্টস অর প্রেজেন্ট ফ্রম ফরেন স্টেট উইদাউট প্রেসিডেন্টস কনসেন্ট। অর্থাৎ কোনো এমন ব্যক্তি, সে সিটিজেনই হোক বা বিদেশি হোক, যদি ভারতের কোনো ট্রাস্টের বা কোনো অফিস, যদি সরকারি অফিস যদি সে গ্রহণ করে থাকে, তাহলে তাকে ফরেন স্টেট যদি কোনো অফিস এমলমেন্টস বা কোনো প্রেজেন্ট যদি কোনো কিছু গিফট কোনো কিছু বিদেশি সরকার দেয়, তাহলে তাকে প্রেসিডেন্টের অনুমতি নিতে হবে, তবেই সে গ্রহণ করতে পারবে। ঠিক আছে। তো আর্টিকেল 18 সিম্পল দুটো জিনিস মনে রেখো, যে হেরিডেটারি টাইটেলগুলো অ্যাবলিশ করা হয়। কেউ যদি বিদেশি কোনো সরকারের টাইটেল বা গিফট এই সমস্ত গ্রহণ করতে চায়, কার পারমিশনের দরকার? প্রেসিডেন্টের পারমিশনের দরকার। ঠিক আছে। আর আর্টিকেল 18 কার উপর লাগু হয়? আর্টিকেল 18 সিটিজেন, ফরেনার সবার উপর লাগু হয়। ঠিক আছে। কোয়েশ্চেন দেখা যায়, মেন্সের কোয়েশ্চেন জিজ্ঞেস করছে যে আর্টিকেল 18 অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন গ্যারান্টিজ দ্য রাইট টু। আর্টিকেল 18 কিসের গ্যারান্টি দেয়? ইকুয়ালিটি, ফ্রিডম, ফ্রিডম অফ রিলিজিয়ন, রাইট টু কনস্টিটিউশনাল ইমিউনিটি। দেখো, এই জাতীয় কোয়েশ্চেনের কথা আমি বলছিলাম। আর্টিকেল 18 কিসের আন্ডারে পড়ে? আর্টিকেল 18 ইকুয়ালিটির আন্ডারে পড়ে, তাই না? ইকুয়ালিটির আন্ডারে আমরা দেখেছিলাম 14, 15, 16, 17, 18 5টা আর্টিকেল পড়ে। সুতরাং আর্টিকেল 18 ইকুয়ালিটির আন্ডারে পড়ে। ঠিক আছে। প্রিলিমসের কোয়েশ্চেন দেখো, এ সিটিজেন অফ ইন্ডিয়া হু হোল্ডস এনি অফিস অর প্রফিট অর ট্রাস্ট আন্ডার দ্য স্টেট ক্যান নট অ্যাকসেপ্ট এনি টাইটেল ফ্রম এনি ফরেন স্টেট উইদাউট দ্য কনসেন্ট অফ। কার কনসেন্টের ছাড়া, কার অনুমতি ছাড়া বিদেশি কোনো সরকারের টাইটেল কেউ গ্রহণ করতে পারে না? প্রেসিডেন্টের। ঠিক আছে। তো এটার অ্যান্সার হবে প্রেসিডেন্ট। তো এই জাতীয় কোয়েশ্চেন জিজ্ঞেস করা হয়। ঠিক আছে। তো দেখো, আর্টিকেল 18 বিষয়বস্তু কি? অ্যাবলিশন অফ টাইটেলস। কার উপর লাগু হয়? এনি পার্সন। কি এক্সেপশন আছে? কোনো একাডেমিক বা মিলিটারি যদি টাইটেল হয় সেটা গ্রহণ করা চলবে। আর দ্বিতীয়, ভারতরত্ন, পদ্ম অ্যাওয়ার্ড মানে পদ্মশ্রী, পদ্মভূষণ, পদ্মবিভূষণ এগুলো কিন্তু এই টাইটেলের আন্ডারে পড়ে না। অর্থাৎ বলা মানে আমরা এমন বলতে পারি না যে অমুক ব্যক্তিকে তো পদ্মবিভূষণ দেওয়া হলো, তাহলে এটা কি টাইটেল হয়ে গেল? না, টাইটেল তো বলিস, তাই না? না, পদ্মভূষণ, পদ্মবিভূষণ এগুলো কি? তারা নিশ্চয়ই কোনো ভালো কাজ করেছে, তবেই সরকার তাকে এরকম টাইপের কোনো টাইটেল প্রদান করছে, তাই না? এটা কোনো হেরিডিটারি টাইটেল নয়, না যে প্রিভিলেজ ফিল করবার জন্য কোনো রায় বাহাদুর, রাজা বাদশাহ টাইপের কোনো টাইটেল না। ঠিক আছে। তো এই হচ্ছে ইকুয়ালিটির 5টা আর্টিকেল, যার বিষয়বস্তু কি, কার উপর কার্যকরী, এক্সেপশনস আমরা জেনে নিলাম। ব্যাস, এইখান থেকেই যত এমসিকিউ আছে ম্যাক্সিমাম সলভ হয়ে যাবে। ঠিক আছে। তো দেখো, ইকুয়ালিটির আন্ডারে যে আর্টিকেলগুলো আছে আমরা জেনে নিলাম। এবার দেখো, স্বাধীনতা মানে ফ্রিডম। ফ্রিডমের আন্ডারে এই এতগুলো আর্টিকেল আছে, 19, 20, 21, 21A আর 22। এবার এগুলো দেখে নেওয়া যাক। আর্টিকেল 19 একটা খুব বড় আর্টিকেল। ঠিক আছে। আর্টিকেল 19 কি বলছে? আর্টিকেল 19 বলছে যে প্রত্যেকটা নাগরিক, সিটিজেন্স শ্যাল হ্যাভ 6 রাইটস। মানে প্রত্যেকটা নাগরিকের এই 6টি অধিকার থাকবে, এই 6টি স্বাধীনতার অধিকার থাকবে। প্রথম কথা, আর্টিকেল 19 কার উপর কার্যকরী হয়? বুঝে গেলে, সিটিজেনদের উপর কার্যকরী হয়। 6টা স্বাধীনতা। কি কি 6টা স্বাধীনতা? ফ্রিডম অফ স্পিচ অ্যান্ড এক্সপ্রেশন, অর্থাৎ বলে বাক স্বাধীনতা বা নিজের নিজের যে ভাবনাটা সেটাকে এক্সপ্রেস করার স্বাধীনতা। দ্বিতীয় বলছে টু অ্যাসেম্বল পিসিবলি অ্যান্ড উইদাউট আর্মস, একত্রিত হওয়ার। ঠিক আছে। তুমি কোথাও গিয়ে একত্রিত হতে পারো, কিন্তু হ্যাঁ অবশ্যই পিসফুলি হতে হবে। এমন নয় যে অস্ত্র শস্ত্র নিয়ে সেখানে কোনো ঝামেলা করতে গেলে, ওটা কিন্তু স্বাধীনতা না। ঠিক আছে। তুমি পিসফুলি কোথাও অ্যাসেম্বল করতে পারো। ইউ ক্যান ফর্ম অ্যাসোসিয়েশন, ইউনিয়ন অর কোঅপারেটিভ সোসাইটি। তুমি যদি চাও ইউনিয়ন, সংগঠন, কোনো ক্লাব, কোনো কোঅপারেটিভ সোসাইটি, সমবায় সমিতি গঠন করতে পারো, সেই স্বাধীনতা তোমাকে দেওয়া হলো। টু মুভ ফ্রিলি থ্রু আউট দ্য টেরিটরি অফ ইন্ডিয়া, অর্থাৎ ভারতের বাউন্ডারির ভিতরে তুমি যেখানে খুশি ঘুরে বেড়াতে পারো। ঠিক আছে। সেই স্বাধীনতাটা তোমায় দেওয়া হলো। টু রিসাইড অ্যান্ড সেটেল ইন এনি পার্ট অফ ইন্ডিয়া, অর্থাৎ ভারতের যে কোনো জায়গায় তুমি রিসাইড করতে পারো, মানে টেম্পোরারি থাকতে পারো অথবা সেটেল হয়ে যেতে পারো। ঠিক আছে। বাড়ি ঘর করে বসতি স্থাপন করে নিতে পারো, সেই স্বাধীনতাটা। আর তুমি যেই ধরনের, টু প্র্যাকটিস অ্যান্ড প্রফেস এনি অকুপেশন, তুমি যেই জীবিকা নির্বাহ করতে চাও, তুমি নিজের ইচ্ছা মতো যে কোনো জীবিকা নির্বাহ করতে পারো, কাজকর্ম করে খেতে পারো, সেই স্বাধীনতা তোমাকে দেওয়া হলো। তাহলে আর্টিকেল 19 কী করে? 6টা স্বাধীনতা দেয়। কী কী? স্পিচ অ্যান্ড এক্সপ্রেশন, অ্যাসেম্বল, অ্যাসোসিয়েশন, মুভমেন্ট, রেসিডেন্স আর অকুপেশন। তো 6টা স্বাধীনতা আর্টিকেল 19 দেয়। এবার দেখো, এই যে প্রত্যেকটা, এই 6টা স্বাধীনতার প্রত্যেকটার আবার কিছু কিছু রেস্ট্রিকশনস আছে। ঠিক আছে। সুতরাং সেই জন্যই বলছিলাম যে আর্টিকেল 19 একটা বড় আর্টিকেল। আর্টিকেল 19-এর যে 6টা পার্ট, এই 6টা পার্টকেই আমাদের কিন্তু মনে রাখতে হবে খুব ভালো করে। ঠিক আছে। তো প্রথমে স্পিচ অ্যান্ড এক্সপ্রেশন। দেখো, স্পিচ অ্যান্ড এক্সপ্রেশন মানে, স্পিচ মানে কেবলমাত্র যে মুখে বলাটাই কিন্তু
স্পিচ অ্যান্ড এক্সপ্রেশন। তুমি লিখে, ফেসবুকে পোস্ট করে, টুইটারে পোস্ট করে, কোনো ছবি এঁকে, কোনো পোস্টার বানিয়ে, যা খুশি করে নিজের ভাবটা প্রকাশ করতে পারো, সেই স্বাধীনতা তোমাকে দেওয়া হলো। কিন্তু তাই বলে এই না যে তুমি যা খুশি করবে, তোমার উপর কিছু কিছু রেস্ট্রিকশনস লাগাতে পারে সরকার। কী কী রেস্ট্রিকশনস? সোভেরেইনটি অ্যান্ড ইন্টিগ্রিটি অফ ইন্ডিয়া, তুমি এমন কিছু বলতে পারো না যাতে ভারতের সার্বভৌমত্ব বা ভারতের ইন্টিগ্রিটি নষ্ট হয়ে যেতে পারে। বা তুমি এমন কিছু বলতে পারো না যাতে ভারতের সিকিউরিটির উপর কোনো কম্প্রোমাইজ হোক। বা তুমি এমন কিছু বলতে পারো না যার জন্য ফ্রেন্ডলি রিলেশন উইথ ফরেন স্টেট, যে অন্য দেশের সাথে ভারতের সম্পর্ক খারাপ হয়ে যাক। বা তুমি পাবলিক অর্ডার ডিস্টার্ব করতে পারো না, মানে তুমি একটা মঞ্চে গিয়ে এমন কিছু বক্তৃতা দিলে যে পাবলিক অর্ডার, মানে পাবলিক ডিস্টার্ব হয়ে গেল, সব এদিক সেদিক হয়ে গেল, মানে ট্রাফিক হয়তো গড়বড় হয়ে গেল বা লোকের মধ্যে ঝামেলা লেগে গেল, ঠিক আছে? তো এটা তুমি করতে পারো না। ডিসেন্সি অ্যান্ড মোরালিটি, মানে তুমি কোনো এমন কিছু ইনডিসেন্ট কোনো কথাবার্তা বলে দিতে পারো না যেটা এগেনস্ট দ্য মোরাল, ঠিক আছে? বা তুমি এমন কিছু করতে পারো না যে যেটা কন্টেম্প্ট অফ কোর্ট হয়, মানে তুমি কোর্টের অবমাননা করতে পারো না। মানে তুমি লিখছো বা বলছো, এমন কিছু বলে দিতে পারো না যাতে কোর্টের অবমাননা হয়। বা তুমি কাউকে ডিফেম করতে পারো না, বা ইনসাইটমেন্ট টু অ্যান অফেন্স, বা তুমি বাক স্বাধীনতার নামে কাউকে, মানে লোকজনকে উদ্বুদ্ধ করতে পারো না যে হ্যাঁ ভায়োলেন্স করো তোমরা, ঠিক আছে? তো এই জিনিসগুলো হচ্ছে ফ্রিডম অফ স্পিচ অ্যান্ড এক্সপ্রেশনের এক্সেপশন, ঠিক আছে? দ্বিতীয় হচ্ছে টু অ্যাসেম্বল পিসিবলি অ্যান্ড উইদাউট আর্মস, তোমার স্বাধীনতা আছে, তুমি একত্রিত হতে পারো, কিন্তু হ্যাঁ অবশ্যই পিসফুলি হতে হবে, ঠিক আছে? কিন্তু তারও এক্সেপশন হচ্ছে যে তুমি পাবলিক অর্ডার ডিস্টার্ব করতে পারো না। ফর এক্সাম্পল, আমি তোমাকে এক্সাম্পল দিলাম, তুমি হাওড়া স্টেশনের গেটের বাইরে গিয়ে তুমি বলছো আমি অ্যাসেম্বল করবো, ঠিক আছে? কিন্তু এখানে এই নয় যে তোমাকে স্বাধীনতার নামে তুমি তো পাবলিক অর্ডার ডিস্টার্ব করতে চাইছো, তাই না? তুমি অবশ্যই যেখানে খুশি করতে পারো, কিন্তু তাই বলে এমন নয় যে তুমি এমন জায়গায় করতে পারো না যাতে পাবলিক অর্ডার ডিস্টার্ব হয়ে যাক, তাই না? দ্বিতীয়, তুমি এমন জায়গা, এমন কোনো অ্যাসেম্বল করতে পারো না যাতে ভারতের ইন্টিগ্রিটি বা অ্যাসেম্বলি সোভেরেইনটি বা ইন্টিগ্রিটি হার্ট হোক, ঠিক আছে? তুমি অ্যাসোসিয়েশন ফর্ম করতে পারো, ইউনিয়ন, কোঅপারেটিভ সোসাইটি ফর্ম করতে পারো, কিন্তু তোমাকে মনে রাখতে হবে যে তুমি সোভেরেইনটি অ্যান্ড ইন্টিগ্রিটি অফ ইন্ডিয়া হার্ট করছো না, বা পাবলিক অর্ডার, মোরালিটি হার্ট, মানে এর এগেনস্টে যাচ্ছে না, ঠিক আছে? তো এরকম প্রত্যেকটা যে ছটা আমি আলোচনা করলাম, ছটারই কিছু কিছু এক্সেপশন আছে। তো আমি এই ফ্রিডমটাকে সেই জন্য এইভাবে লিখে দিলাম, ঠিক আছে? 19(1)(a), 19(1)(b), সি, ডি, ই, এফ। তো 19(1)(a) বলছে ফ্রিডম অফ স্পিচ অ্যান্ড এক্সপ্রেশন, ঠিক আছে? সাবজেক্ট ম্যাটার কার উপর লাগু হয়? আর্টিকেল 19 সব কটাই সিটিজেনদের উপর লাগু হয়। আর এক্সেপশনস কী কী আছে এটা মনে রাখতে হবে, ঠিক আছে? এটা এবার প্রশ্ন হতে পারে যে এই এই যে ছটা, প্রত্যেকটার কি মনে রাখতে হবে? হ্যাঁ, প্রত্যেকটারই মনে রাখতে হবে একটু, ঠিক আছে? কিন্তু দেখো, তুমি দু একবার পড়লে তুমি নিজেই বুঝতে পেরে যাবে। যেমন স্পিচ অ্যান্ড এক্সপ্রেশনের 8খানা এক্সেপশন আছে, অ্যাসেম্বলির 2টো আছে, অ্যাসোসিয়েশনের 3টে আছে, মুভমেন্ট আর রেসিডেন্সের 2টো 2টো করে আছে, প্রফেশনের 3টে আছে, ঠিক আছে? তো এইভাবে মনে রাখলেই চলবে। আচ্ছা, এটা তো আমি বলে দিয়েছিলাম, মুভমেন্টের কথা বলে দিই, সিটিজেনদের উপর লাগু হয়, ঠিক আছে? তুমি ইন্টারেস্ট অফ জেনারেল পাবলিক আর প্রোটেকশন অফ শিডিউল ট্রাইব, অর্থাৎ তুমি এদিক সেদিক ঘুরে বেড়াতে তো পারো, কিন্তু কিছু ট্রাইবাল এরিয়া আছে যেখানে সরকার রেস্ট্রিকশনস লাগাতে পারে, ঠিক আছে? রিসাইড, তুমি তো যেখানে খুশি রিসাইড করতে পারো, কিন্তু আহ, তুমি এমন কোনো জায়গায়, কোনো ট্রাইবাল এরিয়া যেটা প্রোটেক্টেড এরিয়া, সেখানে গিয়ে তুমি বললে যে না আমি এখানে এইখানেই বাড়ি বানিয়ে থাকবো, সরকার তোমাকে রেস্ট্রিক্ট করতে পারে। প্রফেশন, ঠিক আছে? তুমি যে কোনো জীবিকা নির্বাহ করতে পারো, কিন্তু জেনারেল পাবলিকের ইন্টারেস্ট, সেটাকে ধ্যান রেখে করতে হবে। দ্বিতীয় হচ্ছে সরকার যদি চায় তোমার উপর কিছু কোয়ালিফিকেশন মাস্ট করে দিতে পারে, যে তুমি যদি ডাক্তারি প্রফেশন করতে চাও তাহলে তোমাকে মিনিমাম এমবিবিএস হতে হবে, ঠিক আছে? এটা মানে এই যে বেসিক কোয়ালিফিকেশনটা সরকার যদি চায় প্রেসক্রাইব করতে পারে। আর সরকার যদি চায় নিজেও কিছু কিছু ট্রেড করতে পারে, ঠিক আছে? যেমন ধরো ফর এক্সাম্পল, আহ, যেমন ধরো বিদ্যুৎ উৎপাদন যেটা হয়, ঠিক আছে? সেটা অনেক প্রাইভেট কোম্পানি করে, কিন্তু আবার কোনো কিছু কিছু গভর্নমেন্ট কোম্পানিও আছে, যেমন স্টেট গভর্নমেন্টের যে জেনারেশন ইলেকট্রিসিটি ডিপার্টমেন্ট, যেগুলো তারা নিজেরাও পাওয়ার উৎপন্ন করে, তাই না? সুতরাং কেউ বলতে পারে না যে সরকার কেন বিদ্যুৎ উৎপাদন করছে, আমরা তো করছি, তাই না? তো সরকারও কিছু কিছু ট্রেড অ্যান্ড কমার্স করতে পারে, সেখানে কোনো রেস্ট্রিকশন, মানে আর্টিকেল 19(1)(f) প্রফেশনের উল্লঙ্ঘন হয় না, ঠিক আছে? তো ফ্রিডমের এগেনস্টে এতগুলো আর্টিকেল আছে, 19-এর ABCDEF, তার কী কী সাবজেক্ট ম্যাটার, কার উপর অ্যাপ্লাই হয় এবং কী কী এক্সেপশন, সেগুলো কিন্তু মনে রাখতে হবে। কোয়েশ্চেন্স দেখা যাক। হুইচ আর্টিকেল অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন গ্যারেন্টিজ টু অল সিটিজেন ফ্রিডম অফ স্পিচ অ্যান্ড এক্সপ্রেশন? ফ্রিডম অফ স্পিচ অ্যান্ড এক্সপ্রেশন কার উপর কোন আর্টিকেলের কথা বলে? আর্টিকেল 19, সিম্পল। মেন্সের কোয়েশ্চেন দেখো, অন হুইচ অফ দি ফলোয়িং ফ্রিডমস ক্যান রিজনেবল রেস্ট্রিকশন বি ইম্পোজড অন দ্য গ্রাউন্ড অফ সিকিউরিটি অফ স্টেট? অর্থাৎ সিকিউরিটি অফ স্টেটের নামে কোন অধিকারটা খর্ব করা যেতে পারে? স্পিচ অ্যান্ড এক্সপ্রেশন, পিসফুল অ্যাসেম্বলি, অ্যাসোসিয়েশন অর ইউনিয়ন, নাকি মুভমেন্ট? কোয়েশ্চেন বুঝতে পারছো? তোমাকে জিজ্ঞেস করা হচ্ছে যে সিকিউরিটি অফ স্টেটের নামে কোন
অধিকারটা তোমার খর্ব করা যেতে পারে। দেখো সিকিউরিটি অফ স্টেটটা কোথায় আছে, এইখানে কোন মানে কোন আর্টিকেলের এগেনস্ট আছে, 19(1)(f), অর্থাৎ ফ্রিডম অফ স্পিচ অ্যান্ড এক্সপ্রেশন। দেখো বাকিগুলোতে কিন্তু কোথাও সিকিউরিটি অফ স্টেট লেখা নেই, ঠিক আছে? বুঝতে পারছো তো? এইগুলো এই জন্য মনে রাখা দরকার, কারণ এখান থেকে ডাইরেক্ট কোশ্চেন জিজ্ঞেস করা হয়, ঠিক আছে? তারপর দেখো, which one of the under mentioned right is guaranteed to citizen as a freedom of religion under article 19? অর্থাৎ আচ্ছা কোশ্চেন দেখো, যে আর্টিকেল 19-এর আন্ডারে কোন রাইট দেয়া হয়েছে? রাইট টু ভোট, নাকি রাইট টু কন্টেস্ট ইলেকশন, না রাইট টু অ্যাসেম্বল পিসফুলি অ্যান্ড উইদাউট আর্মস, নাকি রাইট টু সিটিজেনশিপ? তো আর্টিকেল 19-এ তো 6টা কথা বলা হয়েছে, 6টার মধ্যে কোনটা, এর মধ্যে অপশনের মধ্যে কোনটা দেখতে পাচ্ছ যে রাইট টু অ্যাসেম্বল পিসফুলি অ্যান্ড উইদাউট আর্মস, ঠিক আছে? তো আর্টিকেল 19-এর এটা। তো এই জাতীয় কোশ্চেন্স তোমাকে জিজ্ঞেস করা হবে। এই কোশ্চেনটার প্রতি বিশেষ খেয়াল রেখো, এরকম টাইপের কোশ্চেন কিন্তু প্রচুর জিজ্ঞেস করা হয় যে এই রেস্ট্রিকশনসটা কোন আর্টিকেলের এগেনস্টে দেয়া যেতে পারে। অর্থাৎ প্রত্যেকটা আর্টিকেলের এক্সাম্পশনগুলো এই জন্য ইম্পর্টেন্ট মনে রাখা, ঠিক আছে? আচ্ছা আর্টিকেল 20 অত ইম্পর্টেন্ট নয়, ঠিক আছে? যেমন আর্টিকেল 19 অত বেশি ইম্পর্টেন্ট, সাবজেক্ট ম্যাটারটা জেনে নাও যথেষ্ট। No person shall be convicted without violation of law at the time of commission of act. No excessive penalty than law prescribed. No ex post facto punishment. অর্থাৎ কোনো ব্যক্তি যখন কোনো অ্যাক্ট করছে সেই সময় যদি কোনো ল এগেনস্টে থাকে তবেই তাকে শাস্তি দেওয়া হবে। লয়েতে যতখানি শাস্তি প্রেসক্রাইব করা আছে ততটাই দেওয়া হবে, তার বেশি নয়, ঠিক আছে? যেমন ধরো চুরি করার শাস্তি যদি 5 বছরের জেল হয়, তাহলে তাকে 6 বছরের 7 বছরের জেল দেওয়া যাবে না। অর্থাৎ যতটুকু লয়ে লেখা আছে ততটুকুই তাকে শাস্তি দেওয়া সম্ভব, ঠিক আছে? নো ডাবল জিওপার্ডি, অর্থাৎ একই কাজের জন্য একই ব্যক্তিকে দুবার শাস্তি দেওয়া যেতে পারে না। ধরো কোনো ব্যক্তি চুরি করেছে, তার 5 বছরের জেল হলো, জেল থেকে বেরিয়ে আসবার পর আবার সেই চুরির জন্য আবার তাকে 5 বছরের জেল দেওয়া চলবে না, ঠিক আছে? নো ডাবল জিওপার্ডি। নো সেলফ ইনক্রিমিনেশন, অর্থাৎ কোনো এক ব্যক্তিকে নিজের এগেনস্টেই সাক্ষী দেওয়ার জন্য তাকে বাধ্য করা চলবে না। অনেক সময় এরকম হয় না যে পুলিশ ব্রুটালিটি, অর্থাৎ পুলিশ কাউকে ধরে নিয়ে গেল, তাকে পিটিয়ে হয়তো লিখে নিল যে আমি করেছি এই ক্রাইমটা। তো এই যে নিজের এগেনস্টেই নিজেকে সাক্ষী দেওয়া, কাউকে এই এই জিনিসের জন্য বাধ্য করা চলবে না, ঠিক আছে? আর এটা মনে রেখো যে আর্টিকেল 20 নেভার সাসপেন্ডস ইভেন ডিউরিং এমার্জেন্সি। আর্টিকেল 20 কিন্তু সাসপেন্ড করা যায় না, এমার্জেন্সিতেও সাসপেন্ড করা যায় না, ঠিক আছে? তো আর্টিকেল 20 কি বলে যে কোনো সময়ে যেই আইন লাগু আছে সেই আইন অনুযায়ী একজনকে শাস্তি দেওয়া হবে, তার বেশি এক্সেসিভ পানিশমেন্ট দেওয়া যাবে না। কোনো এমন নয় যে আজ হয়তো কেউ চুরি করলো, তার শাস্তি হয়তো মানে ব্যাক ডেটে এক্স পোস্ট ফ্যাক্ট হলো, অর্থাৎ কোনো ল পরে পাস করে তাকে পুরোনো দিন ডেটে শাস্তি দেওয়া হলো, এমন হয় না। একই কাজের জন্য দুবার শাস্তি দেওয়া চলে না, আর কাউকে নিজের এগেনস্টে সাক্ষী দিতে বাধ্য করা যেতে পারে না, ঠিক আছে? তো আর্টিকেল 20 বলে এই। তো আর্টিকেল 20 কি? প্রোটেকশন এগেনস্ট কনভিকশন। কার উপর লাগু হয়? সবার উপর লাগু হয়, সিটিজেন হোক বা না হোক। আর এক্সেপশন কোনো সেরকম অ্যাজ সাচ এক্সেপশন লেখা নেই, ঠিক আছে? আর্টিকেল 21 খুব ইম্পর্টেন্ট। আর্টিকেল 21 বলছে লাইফ অ্যান্ড পার্সোনাল লিবার্টি, অর্থাৎ জীবন এবং ব্যক্তি স্বাধীনতা, যে নো পার্সন শ্যাল বি ডিপ্রাইভড অফ হিজ লাইফ অর পার্সোনাল লিবার্টি উইদাউট দ্য প্রসেস এস্টাবলিশড বাই ল। এবার এখানে দেখো প্রসিজার এস্টাবলিশড বাই ল লেখা আছে, ঠিক আছে? দুটো জিনিস হয়, একটা হয় প্রসিজার এস্টাবলিশড বাই ল, অর্থাৎ প্রসেস এস্টাবলিশ বাই ল মানে এই যে আইনে যেটা লেখা আছে কোর্ট সেটাই যাচাই করবে, আইনটাকে যাচাই করতে যাবে না, ঠিক আছে? এক্সাম্পল, ফর এক্সাম্পল ধরো কোথাও হয়তো লেখা আছে চুরি করবার জন্য, সাইকেল চুরি করবার শাস্তি হচ্ছে ফাঁসি, ঠিক আছে? তো কেউ যদি সাইকেল চুরি করে এবং কোর্টে যদি প্রমাণিত হয় হ্যাঁ সে চুরি করেছে, তাহলে তাকে ফাঁসি কোর্ট দিয়ে দেবে। কোর্ট এটা দেখবে না যে চুরি করবার জন্য, সাইকেল চুরির জন্য সত্যি কি ফাঁসি দেওয়াটা জরুরি। কোর্ট কিন্তু এটা চেক করবে না, ঠিক আছে? যদি কোর্ট এটাও চেক করে তখন তাকে বলা হয় ডিউ প্রসেস অফ ল, ঠিক আছে? মানে যখন কোর্ট আইনটাকেও যাচাই করে এবং আইনের অ্যাপ্লিকেশনটাকেও যাচাই করে তখন বলা হয় তাকে ডিউ প্রসেস অফ ল। যখন প্রসেস এস্টাবলিশ বাই ল বলা হয় তখন এটা বলা হয় যে কেবলমাত্র আইনটাকে যাচাই কর, মানে
তার আইন কার্যকরিতাটাকে যাচাই করা হবে, আইনটাকে যাচাই করা হবে না, ঠিক আছে। তো ইন্ডিয়াতে প্রথমে এই জিনিসটা লাগু ছিল, প্রসেস এস্টাবলিশ বাই ল। কিন্তু এখন আজকের দিনে কোর্ট কিন্তু দুটোই যাচাই করে। কোর্ট এটাও দেখে যে যে লটা আমি অ্যাপ্লাই করছি সেই লটা ঠিকঠাক তো, ঠিক আছে। তো ডিউ প্রসেস অফ ল, প্রসেস এস্টাবলিশ বাই ল বললাম, যদিও আমার মনে হয় না যে এটা এতখানি ডিটেলসে যাওয়ার দরকার, জাস্ট জেনে নিলাম ভালো, ঠিক আছে। দেখো গোপালন কেস 1950-তে সরকার সুপ্রিম কোর্ট কিন্তু এই কথাটাই বলেছিল যে এখানে প্রসেস এস্টাবলিশ বাই ল আছে, সুতরাং আর্টিকেল 21 অনুযায়ী কাউকে কারো প্রাণ নিয়ে নেওয়া সম্ভব নয় বা ব্যক্তি স্বাধীনতা নিয়ে নেওয়া সম্ভব নয়, ব্যাস এতটুকুই। কিন্তু পরবর্তীকালে 1978-এ মেনেকা কেসে এবং পরবর্তী সমস্ত কেসে সুপ্রিম কোর্ট বলেছে যে না, আর্টিকেল 21 কেবলমাত্র একটা মানুষকে বাঁচার অধিকার দেয় এতটুকু না, অ্যানিম্যাল এক্সিস্টেন্সের কথা বলে না। একটা মানুষের বেঁচে থাকার জন্য যা কিছু প্রয়োজন, একটা মিনিংফুল লাইফের জন্য যা কিছু প্রয়োজন, সমস্ত কিছু আর্টিকেল 21-এর আন্ডারে পড়ে, ঠিক আছে। আর্টিকেল 21ও কখনো সাসপেন্ড হয় না। সুতরাং বুঝতে পারছো আর্টিকেল 21 একটা বিশাল বড়, মানে একটা ওয়াইড আমব্রেলা টাইপের, এর আন্ডারে অনেক কিছু পড়ে, যেমন হিউম্যান ডিগনিটির সাথে বাঁচার অধিকার, রাইট টু শেল্টার মানে আশ্রয়ের অধিকার, একটা ভালো সুস্থ জীবন যাপন করবার অধিকার, রাইট টু প্রাইভেসি, রাইট টু গো অ্যাব্রোড, তুমি বাইরে যেতে চাইছো তার অধিকার, সমস্ত কিছুর অধিকার আর্টিকেল 21-এর আন্ডারে পড়ে, ঠিক আছে। আর্টিকেল এই যে রাইট টু প্রাইভেসি, এটা কিছুদিন আগে যেহেতু নিউজে ছিল এটা মনে রাখবে, রাইট টু প্রাইভেসি আলাদা করে কিন্তু কোনো আর্টিকেল নেই। আর্টিকেল 21 যে রাইট টু লাইফ অ্যান্ড পার্সোনাল লিবার্টি, তার মধ্যেই অ্যাড করা হয়েছে রাইট টু প্রাইভেসি, ঠিক আছে। ইভেন রাইট টু স্লিপ, তোমার ঘুমানোর অধিকারও আর্টিকেল 21-এর আন্ডারে পড়ে, ঠিক আছে। তো আর্টিকেল 21 থেকে কোয়েশ্চেন দেখা যাক, দেখো কি জিজ্ঞেস করেছে যে which one of the following articles relating to fundamental rights cannot be suspended during emergency? এমার্জেন্সির সময় কোন আর্টিকেল সাসপেন্ড করা যায় না? 20 আর 21, আর্টিকেল 20 আর 21 কখনো সাসপেন্ড হয় না, ইভেন এমার্জেন্সিতেও সাসপেন্ড হয় না, ঠিক আছে। মেন্সের কোয়েশ্চেন দেখো, আর্টিকেল 21 অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন এনশোর্স কি? রাইট টু রিলিজিয়ন, ডিউ প্রসেস অফ ল, রাইট টু লাইফ অ্যান্ড পার্সোনাল লিবার্টি, নাকি প্রসেস এস্টাবলিশ বাই ল? দেখো এইগুলো তুমি কনফিউজ হয়ে যেতে পারো সব শুনে, রাইট টু প্রসেস এস্টাবলিশ বাই ল, ডিউ প্রসেস অফ ল, এগুলো তো আর্টিকেল 21-এর সময় পড়েছিলাম না। আর্টিকেল 21 কী বলে, বেসিক কী বলে, যে রাইট টু লাইফ অ্যান্ড পার্সোনাল লিবার্টি, জীবন এবং তোমার ব্যক্তি স্বাধীনতার অধিকারের কথা বলে। সেটাকে জাস্টিফাই করবার জন্য ডিউ প্রসেস অফ ল আর প্রসেস এস্টাবলিশ বাই ল জিনিসটাকে আমরা জানলাম, ঠিক আছে। তো আর্টিকেল 21 কী জিনিস? প্রোটেকশন অফ লাইফ অ্যান্ড পার্সোনাল লিবার্টি, কার উপর অ্যাপ্লিকেবল হয়? এনি পার্সনের উপর অ্যাপ্লিকেবল হয়। এক্সাম্পশন, অ্যাজ সাচ কোনো এক্সাম্পশন লেখা নেই, ঠিক আছে। আর্টিকেল 21A আছে মানেই বুঝতে পারছো যে এই আর্টিকেলটা নিশ্চয়ই অরিজিনাল কনস্টিটিউশনে ছিল না, পরবর্তীকালে অ্যাড করা হয়েছে। কখন অ্যাড করা হয়েছে? 86তম সংশোধন, 86th অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 2002। কী বলা হয়েছে? যে স্টেট শ্যাল প্রোভাইড ফ্রি অ্যান্ড কম্পালসারি এডুকেশন টু অল চিলড্রেন বিটুইন 6 to 14 ইয়ার্স অফ এজ। 6 থেকে 14 বছর বয়স পর্যন্ত প্রত্যেকটা শিশুকে সরকার ফ্রি এবং কম্পালসারি এডুকেশন দেবে, এই কথাটা বলে আর্টিকেল 21A। এবং সেই জিনিসটাকে কার্যকরী করবার জন্য রাইট টু এডুকেশন অ্যাক্ট, যেটাকে আমরা RTE অ্যাক্ট বলি, 2009-এ এই অ্যাক্টটা আনা হয়েছে, যার মাধ্যমে সরকার প্রত্যেকটা বাচ্চাকে 6 থেকে 14 বছর বয়সী প্রত্যেকটা বাচ্চাকে ফ্রি অ্যান্ড কম্পালসারি এডুকেশন দেওয়ার কথা বলে। তো 21A কি? রাইট টু এডুকেশন। কার উপর কার্যকরী হয়? এনি পার্সন, কিন্তু 6 থেকে 14 বছর বয়সী ব্যক্তির উপরই কার্যকরী হয় এবং অ্যাজ সাচ কোনো এক্সাম্পশন নেই। আর্টিকেল 22 কি বলছে? যে পার্সনস ডিটেইনড, কোনো ব্যক্তিকে যদি অ্যারেস্ট করে নেওয়া হয়, ঠিক আছে, তার দু ধরনের অধিকার থাকবে, ঠিক আছে। দেখো, তাকে যদি পিউনিটিভ ডিটেনশন করা হয়, মানে সে কোনো মানে এমন কাজ করেছে যা যার জন্য তাকে শাস্তির জন্য তাকে আটক করা হয়েছে, ঠিক আছে, অ্যারেস্ট করা হয়েছে, তার এই অধিকারগুলো থাকবে। আর যাকে প্রিভেন্টিভ ডিটেনশন করা হয়েছে, ঠিক আছে, প্রিভেন্টিভ ডিটেনশন মানে যে কোনো কিছু এমন কিছু খারাপ কাজ করেনি কিন্তু করতে পারে সেই সন্দেহে তাকে আটক করা হয়েছে, ঠিক আছে, সেটা হচ্ছে প্রিভেন্টিভ ডিটেনশন। তো পিউনিটিভ ডিটেনশন মানে বোঝা গেল কেউ খারাপ কাজ করেছে তাকে ধরে নেওয়া হয়েছে, আর প্রিভেন্টিভ ডিটেনশন মানে কেউ কিছু করেনি কিন্তু ফিউচারে করতে পারে, সরকার সন্দেহে তাকে ধরে নিয়েছে, ঠিক আছে। তো কাউকে যদি পিউনিটিভ ডিটেনশন করা হয় তাহলে তার কি কি অধিকার থাকবে? রাইট টু বি ইনফর্মড, গ্রাউন্ড অফ অ্যারেস্ট, তাকে কেন অ্যারেস্ট করা হয়েছে সেটা জানবার তার অধিকার আছে, তাকে জানাতে হবে। রাইট টু ডিফেন্ড সেলফ বাই লিগেল প্র্যাকটিশনার, তাকে অধিকার দেওয়া হবে যে সে যেন লয়ার একজন হায়ার করে নিজেকে ডিফেন্ড করতে পারে। রাইট টু বি প্রডিউস বিফোর এ ম্যাজিস্ট্রেট উইদিন 24 আওয়ার্স অফ অ্যারেস্ট এক্সক্লুডিং জার্নি টাইম, অর্থাৎ যতক্ষণ তোমাকে অ্যারেস্ট করা হয়েছে তার 24 ঘন্টার মধ্যে তোমাকে একজন ম্যাজিস্ট্রেটের সামনে পেশ করতে হবে। তোমাকে পুলিশ আটক করে রেখে দিতে পারে না, 24 ঘন্টার মধ্যে মধ্যে তোমাকে ম্যাজিস্ট্রেটের সামনে গিয়ে হাজির করাতেই হবে। এবং যদি ম্যাজিস্ট্রেট তোমাকে
অথরাইজ না করে, মানে পুলিশকে যদি অথরাইজ না করে তাহলে 24 ঘন্টার মধ্যে ছেড়ে দিতে হবে। হ্যাঁ, ম্যাজিস্ট্রেট যদি লিখে দেয় যে হ্যাঁ একে ধরে রাখো, তাহলে 24 ঘন্টার পরও তোমাকে ধরে রাখা যেতে পারে, ঠিক আছে। কিন্তু মনে রাখবে এই জিনিসগুলো কিন্তু এনিমি এলিয়েনের উপর লাগু হয় না, বা কোনো ব্যক্তিকে যদি প্রিভেন্টিভ ডিটেনশনের জন্য ধরা হয় তার ক্ষেত্রে লাগু হয় না। প্রিভেন্টিভ ডিটেনশনের জন্য আলাদা আলাদা ক্লজ আছে, সেগুলো বলছি। কি, কাউকে যদি প্রিভেন্টিভ ডিটেনশনের জন্য ধরা হয়, মানে কেউ কোনো কিছু করেনি কিন্তু সরকার সন্দেহ করছে যে এই ব্যক্তিটা কিছু গোলমাল তো পাকাচ্ছে, ঠিক আছে। তো কোনো ব্যক্তিকে যদি এইভাবে আটক করা হয় তাহলে তাহলে তাকে 3 মাস পর্যন্ত আটক করে রেখে দেওয়া যেতে পারে, ঠিক আছে। 3 মাস পর তাকে ছেড়ে দেওয়া হবে যদি কোনো অ্যাডভাইজারি কাউন্সিল সেটাকে অথরাইজ না করে, ঠিক আছে। মানে ধরো কোনো ব্যক্তিকে ধরে নেওয়া হলো প্রিভেন্টিভ ডিটেনশন ল অনুযায়ী, তাহলে তাকে 3 মাস পর্যন্ত আটকে রেখে দেওয়া যেতে পারে। চতুর্থ মাসে যদি অ্যাডভাইজারি কাউন্সিল বলে যে হ্যাঁ একে আরও আটক করো, তাহলেই আটক করা যাবে। যদি অ্যাডভাইজারি কাউন্সিল বলে যে না আটক করবার দরকার নেই, তাহলে তাকে ছেড়ে দেওয়া হবে। এবার অ্যাডভাইজারি কাউন্সিল মানে কি? অ্যাডভাইজারি কাউন্সিল মানে একটা হাইকোর্টের জাজেদের একটা কাউন্সিল আর কি। তাকে জানিয়ে দেওয়া হবে যে কেন তাকে ডিটেন করা হয়েছে, আর ডিটেন পারসনকে তাকে লিগ্যাল রিপ্রেজেন্টেটিভের জন্য তাকে অ্যাফোর্ড, মানে তাকে একটা সুযোগ দেওয়া হবে যে যেন সে নিজেকে ডিফেন্ড করতে পারে। তো এই হচ্ছে আর্টিকেল 22 বলে। তো আর্টিকেল 22 অনুযায়ী পার্লামেন্ট কিছু ল পাস করতে পারে প্রিভেন্টিভ ডিটেনশনের জন্য, ঠিক আছে। স্টেট লেজিসলেচারও করতে পারে, অর্থাৎ পার্লামেন্ট এবং রাজ্যের বিধানসভা কিছু প্রিভেন্টিভ ডিটেনশন ল পাস করতে পারে। প্রিভেন্টিভ ডিটেনশন ল মানে হচ্ছে এমন কিছু আইন যার মাধ্যমে কেউ বিনা কিছু করেই তাকে গ্রেপ্তার করা যেতে পারে কেবলমাত্র সন্দেহের বশে। যদিও ব্যাপারটা একটু অনেকেই বাইরের দেশের আমাদের এই আর্টিকেলটা নিয়ে ক্রিটিসাইজ করা হয় যে কোনো ডেমোক্রেটিক কান্ট্রিতে কিন্তু প্রিভেন্টিভ ডিটেনশনের কথা কনস্টিটিউশন ইটসেলফে লেখা নেই, কিন্তু ভারতের কনস্টিটিউশনে লেখা আছে। তো যেমন তোমরা শুনে থাকবে টাডা, যেটাতে তোমার আম, সঞ্জয় দত্তকে যেটাতে ধরা হয়েছিল, ঠিক আছে। তারপর তোমার ইউএপি, এটা তো খুবই ফেমাস অ্যাক্ট যার মাধ্যমে অনেককে আটক করে নেওয়া হয়। তো এই অ্যাক্টগুলোর মাধ্যমে কি করা হয়, প্রিভেনশন অফ আনলফুল অ্যাক্টিভিটিস। তো কেউ কোনো আনলফুল অ্যাক্টিভিটি করছে সেই সন্দেহের বশে কাউকে গ্রেপ্তার করে নেওয়া যেতে পারে। তো আর্টিকেল 22 জিজ্ঞেস করা হয়েছে, দেখো কি যে আর্টিকেল 22 অনুযায়ী কোনো ব্যক্তিকে কতদিন পর্যন্ত ধরে রাখা যেতে পারে অ্যাডভাইজারি কাউন্সিলের অনুমতি ছাড়া? 3 মাস পর্যন্ত ধরে রাখা যেতে পারে, ঠিক আছে। তো আর্টিকেল 22 প্রোটেকশন এগেনস্ট অ্যারেস্ট অ্যান্ড ডিটেনশন কার উপর লাগু হয়? এনি পার্সনের উপর লাগু হয়। এক্সেপশন কি আছে? এনিমি এলিয়েন যারা আছে, অর্থাৎ এমন কোনো বিদেশি ব্যক্তি যার সাথে ভারতের সম্পর্ক হয়তো এই সময় ভালো নেই। আর প্রিভেন্টিভ ডিটেনশনের ক্ষেত্রে কিছু কিছু স্পেসিফিক আলাদা কিছু প্রভিশন দেওয়া রয়েছে আর্টিকেল 22-তে, ঠিক আছে। তো এই হচ্ছে ব্যাপার স্যাপার। তো আজ আমরা জানলাম কি কি, ইকুয়ালিটির আন্ডারে যতগুলো আর্টিকেল আছে জেনে নিলাম, আর ফ্রিডমের আন্ডারে যতগুলো আর্টিকেল আছে জেনে নিলাম। এবার প্রত্যেকটা আর্টিকেলে যেভাবে আমি চার্ট প্রিপেয়ার করে দিচ্ছি যে কার উপর কার্যকরী হয়, কী বিষয়বস্তু এবং এক্সেপশনস কী, অতটুকু জেনে নাও। আর মোটামুটি বিষয়বস্তুটা জানলে একটা দুটো জিনিসপত্র ওইখান থেকেই ঘুরিয়ে ফিরিয়ে কোশ্চেন আসে। এখনও পর্যন্ত তোমরা যত প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন্স দেখছো, আশা করছি বুঝতে পারছো কী জাতীয় কোয়েশ্চেন আসে। আর বেশি ডিটেলস আমরা এই জন্য যাচ্ছি না, আমাদের অতটুকুই জানার প্রয়োজন যতটুকু আমাদের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, ঠিক আছে। তো পরের লেকচারে আমরা পরের আর্টিকেলগুলো আলোচনা করব, যেহেতু অনেকগুলো আর্টিকেল একটু বেশি সময়ের দরকার এবং একটু ডিটেলসও তো আমাদের জানতেই হবে। তো পরের লেকচারে আমাদের দেখা হবে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। আর প্লিজ শেয়ার দিস ভিডিও উইথ আদার্স যারা প্রিপেয়ার করছে। থ্যাংক ইউ সো মাচ।